অফিসিয়ালি বার্সেলোনার প্রথম ম্যাচ লা লিগা 2025-26 সিজনের এবং প্রথম ম্যাচে রীতিমতন বার্সেলোনার ম্যাচকে নিয়ে আবারও সমালোচনার ঝড়। কারণ বার্সেলোনার রেফারিকে আসলে তাদের পক্ষে কিনে নিয়েছে নাকি রেফারি আসলে নিজ দায়িত্বে বার্সেলোনার পক্ষে খেলেছে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কারণ 9 মিনিটের মাথায় দুইটা রেড কার্ড বার্সেলোনার পক্ষে এবং 9 ভার্সেস 11 একটা ম্যাচ, যে ম্যাচে বার্সেলোনা 3-0 গোলে জয়লাভ করেছে। এই ম্যাচের আসলে অনেক খুঁটিনাটি নিয়ে আলোচনা করব এবং কথা বলবো। বার্সেলোনার প্রথম ম্যাচ আসলে কেমন ছিল বার্সেলোনার খেলোয়াড়দের পারফরমেন্স, এবং কেমন ছিল 2025-26 সিজনে বার্সেলোনার প্রথম ম্যাচে। বার্সেলোনার আজকের এই ম্যাচটাই ছিল প্রথম ম্যাচ, যে ম্যাচটা অনেকদিন পরে 2024-25 সিজন বার্সেলোনা চ্যাম্পিয়ন হওয়ার পর 2025-26 সিজন মাঝখানে যে গ্যাপটা ছিল, এটা ছিল যে ট্রান্সফার মার্কেটের গ্যাপ। এই গ্যাপের মধ্যেও কিন্তু বার্সেলোনা অনেক নাটকীয়তার জন্ম দিয়েছে, যে নাটকীয়তার কারণে কিন্তু আমরা রীতিমতোই হাস্যরসের মধ্যেই পড়ে গিয়েছি বার্সেলোনা সাপোর্টাররা। আমাদের প্রথম ট্রান্সফার মার্কেটের একটা ব্যাপার স্যাপার ছিল, যেখানে কিনা আমাদের ফার্স্ট টার্গেট ছিল নিকো উইলিয়ামসকে কেন্দ্র করে ট্রান্সফার মার্কেটের মধ্যে যেগুলো হয়েছিল, এগুলোর জন্য আমরা কেউ আসলে প্রস্তুত ছিলাম না, এবং আমরা আমরা রীতিমতো ট্রল হয়েছিলাম। এবং শেষ পর্যন্ত আমরা মার্কো রাশফোর্ডকে আমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তার পরবর্তীতে আমরা রনি বার্জিকে আমাদের দলের মধ্যে এনেছি, এবং নানান নাটকীয়তা শেষে এরপরে আমরা ইনিগো মার্টিনেজকে আল নাসেরের কাছে দিয়ে দিতে হয়েছে। এবং 25-26 সিজনের প্রথম ম্যাচ এবং গত রাতে আমরা এই ম্যাচটা উপভোগ করেছি। যাই হোক, এত কথা বলছি কারণ হচ্ছে ধারাবাহিকতা মেনটেন করে এসে এই জিনিসটার মধ্যে প্রথম ম্যাচ হয়েছে। যে প্রথম ম্যাচের মধ্যেই ম্যাচটা শুরু হওয়ার আগেও কিন্তু একটা বাজে অবস্থা ছিল, যেটা হচ্ছে যে জিওন গার্সিয়া এবং মার্কো রাশফোর্ডকে রেজিস্ট্রেশন করানোর একটা ব্যাপার স্যাপার ছিল। এখানেও কিন্তু প্র্যাঙ্ক ছিল, যেখানে বার্সেলোনা সাপোর্টারদের আসলে আশাহত হওয়ার মতন অনেক ব্যাপার ছিল। যদি মার্কো রাশফোর্ড এবং জিওন গার্সিয়াকে যদি আমরা রেজিস্ট্রেশন করাতে না পারি, তাহলে আমাদেরকে দুধভাত হয়ে বসে থাকার মতন একটা ব্যাপার স্যাপার ছিল। এবং ফাইনালি সেটাও কমপ্লিট, এবং বার্সেলোনার অফিসিয়াল খেলোয়াড় মার্কো রাশফোর্ড এবং জোয়ান গার্সিয়া, এটা অফিসিয়াল এবং সেটা প্রপারলি কমপ্লিট। তাহলে এবার ম্যাচের মধ্যেই আসি। প্রথম ম্যাচ বার্সেলোনা এবং যে মায়াখোর যে দলটা, এই দলটা আসলে তুলনামূলক বার্সেলোনা থেকে অনেক অনেক দুর্বল, এটা আমরা সবাই জানি। তবে প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচটাই হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। আমরা রীতিমতন একটা ব্যাপার স্যাপার জানি, সেটা হচ্ছে যে বার্সেলোনা অ্যাওয়ে ম্যাচের মধ্যেই বরাবরের মতনই দুর্বল আচরণ করে থাকে, এবং কালকের ম্যাচের মধ্যে সেটার কিছুটা প্রভাব আমরা দেখেছি। তবে আমি নেগেটিভ সাইডের কথাগুলো পরে বলতেছি, পজিটিভ জিনিসগুলো আগে বলি। এটা হচ্ছে বার্সেলোনার ফার্স্ট ম্যাচ, নতুন একটা প্রজেক্ট, নতুন একটা দল, নতুন একটা কম্বিনেশন, নতুন একটা ফরমেশন। যে ফরমেশনের মধ্যে আমরা কালকে দেখেছি স্টার্টিং এর মধ্যে কোন দিয়ে স্টার্ট করে নাই, যে জায়গার মধ্যে আপনারা স্টার্ট করেছে রাইট ব্যাকে এরিক গার্সিয়া, এর পরবর্তীতে রোনাল্ড আরাহু এবং কোভার্সির জোটি আমরা দেখেছিলাম, এবং বালদে ছিল লেফট ব্যাকে, জাস্ট ওয়াও। এবং মিডফিল্ডারের লাইনের মধ্যে আমরা দেখেছিলাম প্যাদ্রি এবং ডি ইয়ং। অ্যাটাকিং লাইনের মধ্যে দেখেছি আপনার ফার্মিন লোপেস, তার পরবর্তীতে ফারান তোরেস, লামিন ইয়ামাল, রাফিনিয়া আমরা দেখেছিলাম। তাহলে এই জায়গার মধ্যে কেমিস্ট্রিটা কোথায় আমাদেরকে সব থেকে বেশি এনকারেজ করেছে বার্সেলোনার নেক্সট প্রজেক্টের এই ধরনের উন্মাদনা দেখার জন্য? আমরা দেখেছিলাম ফ্রন্ট থ্রির কেমিস্ট্রিটা যথাযথভাবে আমরা উপভোগ করেছি। প্রথমে আমি যদি বলি, এটা হচ্ছে আপনার লামিন ইয়ামালের কারিশমাটিক পারফরমেন্স। আমরা রীতিমতো অবাক হচ্ছি। নাম্বার 10 এবং নাম্বার 10-এ যে রোল প্লে করা উচিত, প্লেমেকিং, ক্রিয়েটিভিটি, ড্রিবলিং, পাসিং, স্কিল এক্সেট্রা, সব আমরা তার কাছ থেকে দেখছি। এবং নাম্বার 10-এর যথাযথ ব্যবহার কিন্তু তার কাছ থেকে আমরা ফিডব্যাক পাচ্ছি। যেই ধরনের আলোচনা সমালোচনা কিন্তু লামিন ইয়ামালকে নিয়ে হয়েছিল, তার ক্যারেক্টারের প্রবলেম, তার ক্যারেক্টারের সমস্যা, তার ক্যারেক্টার নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম। এডিক্টেড হয়ে যাচ্ছে, 18 বছর ছেলে এত বড় একটা পার্টি দিচ্ছে যেখানে কিনা সবগুলাই মেয়ে, এবং মেয়েগুলো তুলনামূলক তার থেকে বয়সে অনেক বড়। তার পারফরমেন্সে কোনো ধরনের কোনো ঘাটতি আসবে কিনা, এবং তার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা, কারণ অনেক খেলোয়াড় নারী সংক্রান্ত বিষয়ের কারণে তাদের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে। এই ধরনের অনেক ব্যাপার স্যাপার ছিল। এই ব্যাপার স্যাপারগুলোকে রীতিমতোই জবাব দিয়ে যাচ্ছেন লামিন ইয়ামাল, সেটা আমরা প্রতিনিয়তই মাঠের মধ্যে দেখে যাচ্ছি লামিন ইয়ামালের পায়ের জাদুতে। এবং কালকে রাতের ম্যাচে লামিন ইয়ামাল প্রথম গোল
এবং প্রথম গোলটা করেছেন রাফিনিয়া এবং অ্যাসিস্টটা করেছেন অসাধারণ ক্রসিং অ্যাসিস্ট, যেটা কিনা লামিন ইয়ামাল করেছেন। এবং ক্রিয়েটিভ যে মানে চান্স ক্রিয়েট যেটা করে এটাও কিন্তু লামিন ইয়ামাল করেছেন। এবং প্রথম ম্যাচে প্রথম অ্যাসিস্টটাও প্রথম গোলটার অবদান কিন্তু লামিন ইয়ামালের, যে কিনা এখন বার্সেলোনার নাম্বার 10। এবং নিজেও একটা গোল করেছেন অসাধারণভাবে। মনে হচ্ছিল যে আমি এটা লিওনেল মেসির দেখতেছি এবং লিওনেল মেসির ছায়াটা তার মধ্যেই কিছুটা হলেও দেখতে পারতেছি, অথবা বার্সেলোনার ভরসার হাত হিসেবে তাকে আমি দেখছি। এবং সেকেন্ড গোলটা করেছেন আপনার ফারান তোরেস, এবং ফারান তোরেস গোলটা করার অবদানও কিন্তু এই জায়গার মধ্যে লামিন ইয়ামাল আছে। লামিন ইয়ামাল ডি বক্সের বাহির থেকে যত জোরে শটটা মেরেছে ওই জায়গার মধ্যে আপনার আমাদের অপোনেন্টের যেই ক্যাপ্টেন ছিল তার হ্যাটের মধ্যে লেগে বলটা এমনভাবে সে পড়ে যায় যে জায়গার মধ্যে সে আর মাটিতে শুয়ে যায় এবং সে পরবর্তীতে উঠতে পারে না। এবং প্রত্যেকটা খেলোয়াড়ের মনোযোগ ছিল তার দিকে, এবং ওই মুহূর্তে ফারান তোরেস আউটসাইড দি বক্স একটা শট করে এবং গোল হয়ে যায়। ওই গোলেও কিছুটা অবদান আপনার লামিন ইয়ামালের। এবং 90 মিনিটের মাথায় 90 মিনিটের পরে যে গোলটা লামিন ইয়ামাল করেছিল আউটসাইড দি বক্স মেসির মতন 1 2 3 4 5 এবং এক সাইডে অ্যাঙ্গেল করে এসে আপনার যে কার শটের মতন করে অপোজিট যেই কর্নারটা থাকে ওই কর্নারের মধ্যে শর্ট করে গোল করা, এটা জাস্ট ওয়াও, চোখে লাগার মতন একটা শট ছিল। তাহলে আমরা ফ্রন্ট লাইনের যে ব্যাপার স্যাপারটা ছিল এই ব্যাপার স্যাপারটা নিয়ে কথা বললাম। এবং বার্সেলোনার এই জায়গার মধ্যে আমরা দেখেছিলাম কালকে অ্যাটাকিং লাইনের মধ্যে স্টার্ট করেছেন আমরা ফার্মিন লোপেসকে নিয়ে বার্সেলোনা একটা প্ল্যান আছে এবং হান্সি ফ্লিকের একটা প্ল্যান আছে, সেটা আমি আগেও বলেছি। হান্সি ফ্লিক ফার্মিন লোপেসকে এই সিজনে যথাযথ খেলানোর জন্য চেষ্টা করবেন এবং হান্সি ফ্লিক ফার্মিন লোপেসকে আসলে তার খোলস থেকে বের হওয়ার জন্য যা যা করা উচিত তা করে যাবেন। কারণ তিনি জানেন এই ট্যালেন্টেড খেলোয়াড়টাকে কিভাবে ওয়ার্ল্ড ক্লাসে রূপান্তর করতে হয় তার সব কিছুই তার জানা আছে। এবং আমি জানি ফার্মিন লোপেস পার্সোনালি আমি তাকে অনেক পছন্দ করি এবং তার প্লেয়িং স্টাইল আমার কাছে অনেক ভালো লাগে। সে খুব সম্ভবত এই সিজন বার্সেলোনার হয়ে ফার্স্ট চয়েস থাকবে অ্যাটাকিং ফ্রন্ট লাইনের মধ্যে। এবং ড্যানি অ্যালমো যথেষ্ট এক্সপিরিয়েন্স, তাকেও আমি খুব পছন্দ করি, তবে তার খেলা প্লেয়িং স্টাইল থেকে আমি ফার্মিন লোপেসের প্লেয়িং স্টাইল অনেক ভালো লাগে। এই জায়গার মধ্যে গেল, এই জায়গার মধ্যে প্রথম 45 মিনিট ফার্মিন লোপেস সাবলীল ছিল, যথাযথ করার চেষ্টা করেছেন। প্রথম ম্যাচ তিনি ভালো খেলেছেন মোটামুটি। তার পরবর্তীতে আপনারা আসেন প্যাদ্রি এবং ডি ইয়ং। প্যাদ্রি এবং ডি ইয়ং এর কেমিস্ট্রিটা ছিল জাস্ট ওয়াও। এই জায়গার মধ্যে বোঝাই যাচ্ছিল না যে একজন আরেকজনকে ওভারল্যাপিং করে একজন সামনে যাচ্ছে একজন পিছনে আসছে, একজন পিছনে যাচ্ছে একজন সামনে যাচ্ছে, কে কাকে ওভারল্যাপিং করে কোন জায়গায় স্পেস ক্রিয়েট করতেছে এটা অপোনেন্ট খেলোয়াড়রা জাস্ট বুঝতে পারতেছে না। কারণ বার্সেলোনার মোস্ট অফ দি টাইম 2024-25 সিজনের মধ্যে আমরা দেখেছিলাম প্যাদ্রি মাঠে থাকলে ডিয়ং মাঠে থাকতো না তেমন একটা, ডিয়ং মাঠে থাকলে প্যাদ্রি মাঠে থাকতো না তেমন একটা, হয়তো বা সাবস্টিটিউটের একটা ব্যাপার স্যাপার ছিল, বা প্যাদ্রি আর ডিয়ং মাঠে থাকলে প্লেয়িং টাইম কিন্তু কম পেত। এই জায়গার মধ্যে কালকে যে বিষয়টা আমরা দেখেছি সেই বিষয়টা হচ্ছে যে প্যাদ্রি এবং ডিয়ং এর ওভারল্যাপিং এর যে বিষয়টা এবং প্লেয়িং এর যে একটা ব্যাপার স্যাপার, অপোজিটে তাদের আসলে বক্স টু বক্স প্লেয়িং স্টাইলের একটা ব্যাপার স্যাপার ছিল এবং তাদের মধ্যে বারবার ওভারল্যাপিং হওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল। এটা কিন্তু জাস্ট আমাদের জন্য একটা ইন্টারেস্টিং বিষয়। এবং হান্সি ফ্লিকের নতুন ট্যাটিক্স এর মধ্যে মিডফিল্ডারের যে লাইনটা ছিল এই লাইনটার মধ্যে একটা দারুণ আমরা কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি প্যাদ্রি এবং ডিয়ং এর মধ্যে। ব্যাকলাইনের মধ্যে আমরা যদি আসি, ব্যাকলাইন বরাবরের মতন বার্সেলোনা হাই লাইন ডিফেন্স করে, হাই লাইন মেনটেন করার কারণে কিন্তু বার্সেলোনা বারবার অ্যাডভান্টেজ পেয়েছিল এবং 2024-25 সিজনের মধ্যে আমরা সেটা বারবার দেখেছি। রোনাল্ড আরাউহো কোভার্সির কেমিস্ট্রি এবং সেই জায়গার মধ্যে এরিক গার্সিয়া বালদে জাস্ট ওয়াও। বালদের স্পিড, তার এখন ফিজিক্যাল ব্যাপার স্যাপার যেটা ছিল তার এখন গ্রোথ বাড়ছে, ফিজিক্যাল স্টামিনা বাড়ছে। সেই জায়গার মধ্যে বার্সেলোনা যে আপনার হাই লাইন মেনটেন করার যে বিষয়টা, এই বিষয়টা জাস্ট বার্সেলোনার আমি বরাবরের মতনই আমাকে আবারও সেই পুরাতন ছন্দের মতন আবার আমাকে প্রভাবিত করেছে যে আমি হাইলাইন দেখতে আমার অনেক ভালো লাগে। কারণ বার্সেলোনা যেভাবে করে হাইলাইনটা মেনটেন করে এটা চোখে লাগার মতন এবং বারবার অনেকটা প্র্যাঙ্কি টাইপের হয়ে যায়। অপোনেন্টের খেলোয়াড়রা যখন ঢোকে তারা আসলে অফসাইডের মধ্যে পড়ে যায়, যেই জায়গার মধ্যে অফসাইড পড়ে যায় সেই জায়গার মধ্যে আসলে মাঠের অর্ধেক ওই জায়গার মধ্যে অফসাইডের মধ্যে পড়ে যায়। এটা আসলে প্র্যাঙ্ক টাইপের হয়ে থাকে। বার্সেলোনার রীতিমতো ডিফেন্ডাররা আসলে স্ট্রাইকারদের সাথে অ্যাটাকিং লাইনের খেলোয়াড়দের সাথে প্র্যাঙ্ক করে যায়। এবং এই জায়গার মধ্যে সলিড ছিল আপনার রোনাল্ড আরাউহো এবং কোভার্সি সলিড ডিফেন্ডিং করেছেন। এবং
আপনার বার্সেলোনার গোলকিপার জোয়ান গার্সিয়ার প্রথম ম্যাচ এবং ক্লিন শিট রেখেছেন। এই জায়গার মধ্যে তার বেশ কয়েকটা সেভ ছিল, অসাধারণ সেভ ছিল, এবং প্রথম ম্যাচ তার ক্লিন শিট রাখা তার জন্য আসলেই কনফিডেন্ট। এবং বার্সেলোনা আসলে যে নেগেটিভ পয়েন্টটা আমি যদি বলতে পারি সেটা হচ্ছে যে আপনার দেখেন 45 মিনিটের আগেই কিন্তু 9-11 খেলা হওয়ার কথা। আমি অবশ্য মনে করেছিলাম যে স্কোর লাইনটা মেবি 5 অথবা 6 হতে পারে। এই জায়গার মধ্যে কিন্তু বার্সেলোনা সেটা করতে পারে না, অনেক কিছুই মানে কমতি ছিল, এবং বার্সেলোনা চাইলে স্কোর লাইনটাকে আরো বেশি বাড়াতে পারতো, আরো বেশি ইফেক্টিভ খেলতে পারতো, এবং গোলের অ্যাডভান্টেজটা আসলে নেওয়া উচিত ছিল বার্সেলোনার, এবং বার্সেলোনা সেটা পারে নাই। এবং বার্সেলোনার কিছুটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে অ্যাটাকিং লাইনে আমরা যেরকম করে ম্যাচুরিটিটা দেখি এবং ফ্রন্ট লাইনে যে স্পেসগুলোকে কাজে লাগায় বার্সেলোনা, এই স্পেসগুলা কালকে একটা বড় অভাব দেখেছি। কারণ রবার্ট লেভানডস্কি যেভাবে করে নিচ থেকে আপনার বিল্ড আপ করে সামনের দিকে যায় স্ট্রাইকিং লাইনের মধ্যে, এই জায়গার মধ্যে ফারান তোরেসের নিচ থেকে বিল্ড আপ করে সামনের দিকে অ্যাটাকে যাওয়া, এটা আমরা আসলে দেখি না। এই জিনিসটা আসলে নেগেটিভ একটা ব্যাপার, সেটা হয়তো বা তার এক্সপেরিয়েন্সের ঘাটতি বলতে পারি। এবং বার্সেলোনার মাঝে মধ্যে একটা মিডফিল্ডার শূন্যতা তৈরি হয়ে যায়, এবং যেটাতে আসলে কেউ কভার করতে পারে না, এবং মাঝে মধ্যে স্পেস ক্রিয়েট হয়ে যায়, যেটার কারণে কিন্তু বার্সেলোনা অপোনেন্টে যেটা দুম করে নিয়েছে নামার একটা ব্যাপার থাকে, ওই ব্যাপারে কিন্তু বার্সেলোনা সতর্ক থাকতে পারে না। তো এই জিনিসগুলো আসলে প্রথম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচ ছিল, বারবার বার্সেলোনা অ্যাওয়ে ম্যাচের মধ্যে ভুল করে থাকে, খুব সম্ভবত সেগুলো নিয়ে কাজ করবে বার্সেলোনা। প্রথম ম্যাচে আসলে বার্সেলোনা তেমন একটা খারাপ খেলেনি। প্রথম ম্যাচ হিসেবে বার্সেলোনার ফার্স্ট ম্যাচ অ্যাওয়ে ম্যাচ অসাধারণ ম্যাচ ছিল। লামিন ইয়ামালের ম্যাজিক দেখে জাস্ট অবাক। এই ছেলেটা ব্যালন ডিওর পাবে কি পাবে না সেটা আসলে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। তবে এই ছেলেটা আসলে ওয়ার্ল্ড ফুটবলটাকে যে শাসন করতে যাচ্ছে এটা জাস্ট সময়ের বাকি। এবং ওয়ার্ল্ড ফুটবল নতুন এটা নাম্বার 10, যে কিনা আসলে লিওনেল মেসির মতন কারিশম্যাটিক পারফরমেন্স করা স্টার্ট করে দিয়েছে, এবং রাফিনিয়া বরাবরের মতনই সলিড, এবং তার ডেডিকেশন লেভেল বলেন, তার পারফরমেন্স বলেন, তার সবকিছু আসলে সলিড। এবং ফারান তোরেস স্টার্টিং এ ভালো করেছেন। রবার্ট লেভানডস্কির অবর্তমানে তার স্টার্টিং এর যে সুযোগটা আছে, এই সুযোগটা যদি প্রপারলি কাজে লাগাতে পারে তাহলে কোচের আসলে আস্থার একটা জায়গা তৈরি করে নিতে পারে। লেটস সি পরবর্তী ম্যাচ কি হয়, সেটার জন্য আসলে ওয়েট করতে হবে আমাদেরকে।